ওই বাসায় তো যাচ্ছি। আজকে না হয় কালকে তো ওনার সাথে দেখা হবেই। আমি তো নিজ থেকে জীবনেও কথা বলবো না, তাহলে তো আমি হেরে যাব। মারিয়া অবাক করা কণ্ঠে বলে, তুই কি তোর জামাইয়ের সাথে কম্পিটিশনে নামছোস? ইনায়া একটু হেসে বলে, তখনই হালিমা বেগম ইনায়ার রুমে আসেন। আম্মু, আমি যেতে চাইছি না, তারপরও আরমিন আন্টি আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। হালিমা বেগম বলেন, আমরা তো সবাই বললাম তুই আমাদের সাথেই যাবি, তারপরেও উনি যেহেতু নিয়ে যেতে চাচ্ছেন, যা, সমস্যা কি, ওখানে তো ফারজানাও আছে। তাহলে মারিয়াকে বলো আমার সাথে যেতে। মারিয়া বলে, আরে আমি যাব না, তুই যা। মিজান খান, আরমিন বেগম আর ইনায়া একই গাড়িতে বসে আছে। আমেনা বেগম আর আনিশা অন্য গাড়ি দিয়ে গেছেন। আরমিন বেগম কাকে জানি ফোন দেয়, ইনায়াকে নিয়ে আমি শপিং করতে যাচ্ছি। ও পাশ থেকে কি উত্তর আসে তা ইনায়া শোনে না, কিন্তু ইনায়া বুঝতে পারে এটা আরিয়ান। আরমিন বেগম ইনায়াকে কোনো ড্রেস নিতে মানা করেছেন। তিনি বলেছেন ইনায়াকে তিনি পছন্দ করে কিনে দিবেন যা যা লাগে। ইনায়াকে নিয়ে আরমিন বেগম একটা শপিং মলে যায়। তিনি ইনায়ার জন্য একটা শাড়ি আর একটা গাউন পছন্দ করেন। দেখো তোমার পছন্দ হয় নাকি? ইনায়া আস্তে করে বলে, আম্মু। গাউনটা ছিল পিঙ্ক কালারের মধ্যে, প্রাইস 25,500 টাকা। ইনায়ার জন্য একটা শাড়ি নিয়েছেন তিনি রিসেপশনের জন্য। শাড়িটা আকাশি কালারের, পাথর দিয়ে কাজ করা। শাড়িটার প্রাইস 26,000 টাকা। দুপুরে একটা রেস্টুরেন্ট থেকে 3 জন লাঞ্চ সেরে নেন। ম্যাচিং করে জুতো আর জুয়েলারি আরমিন বেগম ইনায়াকে কিনে দেন। গাড়ি চলছে খানবাড়ির উদ্দেশ্যে। আরমিন বেগম ইনায়াকে বলে, ড্রেস কি তোমার পছন্দ হয়েছে? ইনায়া ছোট করে উত্তর দেয়, আমি জানি না জামা আর শাড়ি তোমার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে পার্সোনালি এই শাড়িটা অনেক সুন্দর লাগছে, সেই কারণে তোমার জন্য নিলাম। শাড়িটার প্রাইস লাখ টাকা হলেও আমি নিতাম। হঠাৎ করে বিয়ে দেখে অবশ্য তোমাকে তত কিছু কিনে দিতে পারলাম না। ইনায়া বলে, না আম্মু, অনেক কিছুই তো দিয়েছেন। ইনায়া মনে মনে ভাবতে থাকে, তার শাশুড়ির পছন্দ 100-100। সময় তখন সন্ধ্যা 7টা। ইনায়া খানবাড়িতে এসে টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে এখন আফিয়ার রুমে বসে আছে। আফিয়া ইনায়াকে জিজ্ঞেস করে, আপু তুমি কি আমার সাথেই থাকবে? ইনায়া বলে, আমি তোমার সাথে তোমার রুমেই থাকবো। ভাইয়া আসলে আবার ভাইয়ের রুমে চলে যাবা নাকি? আরে না, তোমার রুমেই থাকবো, যাই হয়ে যাক। ইনায়ার কথায় আফিয়া বেশ খুশি হয়ে যায়। আচ্ছা আপু, তোমার সাথে সারা রাত গল্প করব। ইনায়া বলে, আমি রাত জাগতে পারি না, কিন্তু যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ গল্প হবে। আপু একটা কথা বলি, তোমাকে কিন্তু আমি ভাবি বলতে পারবো না। ইনায়া বলে, আচ্ছা সমস্যা নাই। তারপর দুজনেই কিছুক্ষণ কথা বলে না। ইনায়া আফিয়াকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়া কি আজকে আসবে? আপু আমি ঠিক জানি না আসবে নাকি ভাইয়া। ইনায়া ছোট করে বলে, ও। সময় তখন রাত 8:30। ড্রয়িং রুমে সকলে বসা। সকলে একে অপরের সঙ্গে কথা বলছে। ইনায়ার পাশাপাশি আফিয়া আর আনিশা বসে আছে। আরিয়ানের গাড়ি এসে থামে খানবাড়ি। আরিয়ানের সাথে আছে তাওহিদ। আরিয়ান ড্রয়িং রুমে প্রবেশ করতেই আরমিন বেগম উঠে দাঁড়ান। আরিয়ান, কিছু লাগবে তোমার? শরবত পাঠাই তোমার রুমে? আরিয়ান ইনায়ার দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। ইনায়ার সাথে সাথেই দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে। আরিয়ান ইনায়ার দিকে তাকিয়ে থেকেই শান্ত কণ্ঠে বলে, না আম্মু, কিছু লাগবে না, আর কিছু লাগলে জানাবো। এইটুকু বলে আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, নিজের রুমের দিকে চলে যায়। আফিয়ার সাথে ড্রয়িং রুমে বসে বসে ভালোই গল্প করছে ইনায়া। আফিয়া বলে, যখন তোমাদের বিয়ের অনুষ্ঠান হবে আর তুমি এ বাসায় থাকতে শুরু করবে, তখন আমরা প্রতিদিন গল্প করব, হ্যাঁ? ইনায়া একটু হেসে বলে, আচ্ছা। আফিয়াকে আরমিন বেগম বলেন, সবাইকে ডেকে নিয়ে আয়, রাত হয়েছে এখন, খাবারের টেবিলে আসতে বল সবাইকে, আমি সব কিছু রেডি করছি। ইনায়া যায় আরমিন বেগমের কাছে। আম্মু আমি হেল্প করছি। দরকার নেই, যাও তুমি গিয়ে বসো। আম্মু সমস্যা নেই, আমি হেল্প করছি। আরমিন বেগম বলে, দরকার নেই তো বললাম, যাও। ইনায়া এখন একা একা কী করবে বুঝতে পারছে না। ইনায়া দেখে নিচে ফারজানা আর আরিফ আসছে। আরিফ ইনায়াকে বলে, দেখো তো, শুধু শুধু তোমার বোন আমার সাথে রাগ করছে, কিছু করলাম না, কিছু বললাম না, শুধু শুধু এমন কেন করছে বলো তো? ইনায়া ফারজানাকে বলে, কি হয়েছে আপু? ফারজানা বলে, কিছুই না। আরিফ বলে, দেখো তো আরিয়ানকে আর ইনায়াকে, ওরা তো ঝগড়া করে না, কি সুন্দর মিলেমিশে আছে, তাহলে তুমি এমন কেন করো বউ? তোমাকে কত যত্ন করে ভালোবাসি, তুমি তো তা বোঝো না। ফারজানা কটমটে কণ্ঠে বলে, আমাকে এত ভালোবাসতে হবে না। ইনায়া মনে মনে বিড়বিড় করে, আপনি পানি আর ফারজানা আপু আগুন, কিন্তু আমি আগুন, উনি হচ্ছে আগুনের লাভা। আপনাদের থেকে তো আমি বেশি ঝামেলায় আছি। আস্তে আস্তে সবাই খেতে আসে নিচে। ইনায়া আরমিন বেগমের পাশের টেবিলে খেতে বসেছে। এই যে প্লেটের দিকে দৃষ্টি স্থির রেখেছে, অন্য এদিক ওদিক তাকাচ্ছে না। ইনায়ার বরাবর আরিয়ান বসা। ইনায়ার মনে হচ্ছে সে যদি আরিয়ানের দিকে এখন তাকায় তাহলে পুড়ে ছাই হয়ে যাবে। খাওয়ার পুরোটা সময় ইনায়ার বুক ধুকপুক করছিল। রাত তখন 11:50। ইনায়া এখনই ঘুমিয়ে যাবে। সেই সময়েই আফিয়াকে আরিয়ান ডাকে। আরিয়ানের রুমের দরজার সামনে গিয়ে আফিয়া বলে, ভাইয়া আমাকে ডেকেছো? আরিয়ান বলে, তোর ভাবিকে বল আমার রুমে আসতে। আরিয়ানের কণ্ঠটা গম্ভীর।
বরাবরই আফিয়া সেই কণ্ঠে ভয় পায়। আফিয়া আর কোনো ব্যয়বাক্য না করে আরিয়ানের রুম থেকে বের হয়ে ইনায়াকে গিয়ে বলে, ভাইয়া তোমাকে ডেকেছে ভাবি, তাড়াতাড়ি যাও। ইনায়া বলে, তুমি না আমাকে আপু বলতে, এখন আবার ভাবি? এখনকার জন্য তুমি আমার ভাবি। ভাইয়া বলছে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, তোমাকে যেতে বলছে, যাও। ইনায়া বলে, আমি তো যাবই না এখন, তোমার ভাইয়াকে বলে আসো যদি কোনো দরকার হয় তাহলে কালকে সকালে আমার সাথে দেখা করতে। ভাবি আমি যেতে পারবো না ভাইয়াকে কথা বলতে, নিশ্চিত আমাকে একটা থাপ্পড় মারবে। আরে তোমাকে কেন কিছু বলবে, যাও গিয়ে বলে আসো। আফিয়া ভয়ে ভয়ে আরিয়ানের রুমের সামনে যায়। বাহির থেকে দাঁড়িয়েই বলে, ভাবি বলছে এখন আসতে পারবে না, যদি তোমার কোনো দরকার হয় তাহলে কালকে সকালে দেখা করতে বলছে। আফিয়ার কথা শুনে আরিয়ান হাত মুষ্টিবদ্ধ করে, তারপর কটমটে কণ্ঠে বলে, একদিন এ সব কিছুর উসুল উঠাবো আমি। আফিয়া দ্রুত তার নিজের রুমে চলে যায়। আফিয়া ইনায়াকে ভয়ার্ত কণ্ঠে বলতে থাকে, আপু মানে ভাবি, তুমি তাড়াতাড়ি ভাইয়ার রুমে যাও, ভাইয়া বলছে সব কিছুর উসুল একদিন উঠাবে, তুমি যাও তাড়াতাড়ি। ইনায়া বলে, তোমার ভাইয়ার হুমকি আর তোমার ভাইকে আমি ভয় পাই না। আফিয়া বলে, তুমি জানো না ভাবি, ভাইয়া রেগে গেলে তোমাকে থাপ্পড় দিবে। যখন আমি কথা শুনি না বা কথার অবাধ্য হই তখন আমাকে মারে। তুমি তো বউ, তোমাকে তো মারবে না, কিন্তু অতিরিক্ত কথার অবাধ্য হলে তোমাকেও মারতে পারে। তোমাকে আমি আগে থেকে সাবধান করলাম। ইনায়া বলে, এখন ঘুমাও, তোমার ভাইয়ের হুমকিকে আমি ভয় পাই না। সকালের স্নিগ্ধ বাতাস, আফিয়ার বেলকনিতে নানান জাতের ফুলের ঘ্রাণ পরিবেশটাকে মৌ মৌ করে তুলছে। হাওয়ায় দুলতে থাকা পাখিগুলো কিচিরমিচির করছে। প্রকৃতির সাথে আবহাওয়া যেন সবসময় তাল মিলিয়েই চলে। স্নিগ্ধ শীতল বাতাস ইনায়াকে ছুঁয়ে দিচ্ছে বরংবার, যেন প্রকৃতি আজকে সুখের তাণ্ডব করছে। বিকেল 5:40, সবাই সাজগুজে ব্যস্ত। ঘাটবাড়িটা পুরো ডেকোরেশন করা হয়েছে। ইনায়ার সাথে আরিয়ানের দেখা হয়েছিল সেই সকালে খাওয়ার সময়। তারপর আরিয়ান অফিসে চলে গেছে, এখনও আসেনি। ফারজানা, ইনায়া, আফিয়া সবাই একসাথে এক রুমে সাজছে। সবার গায়ে একরকম শাড়ি। সব সময়ের মতোই ইনায়া আজকেও হালকা সেজেছে, তাও যেন তার সৌন্দর্যের কোনো দিক দিয়ে কমতি নেই। ইনায়া একটা হিজাব পিন করে নেয় মাথায়। ইনায়া খেয়াল করেছে আরিয়ান বেপর্দায় চলা পছন্দ করে না। অবশ্য ইনায়া কোনো অনুষ্ঠান ছাড়া কোথাও খোলামেলা যায় না, সব জায়গায় ইনায়া বোরকা পরে যায়। খুব শালীনতা বজায়ে ইনায়া শাড়িটা পরিপাটি করে পরেছে। আরিফ সাজের রুমে আসে। ও মাই গড, বৈশালে দুটোটাকে সুন্দর লাগছে। আফিয়া বলে, আনিশা আপুকে আর আমাকে কি সুন্দর লাগে না ভাইয়া? তোরা চারজনই সুন্দর, আর চারজনকে অনেক সুন্দর লাগছে। আরিফের কথায় সবাই মুচকি হাসে। সময় তখন সন্ধ্যা 7:30। মারজান মাত্র খানবাড়িতে আসলো। এই সেই সবার সাথে টুকটাক কথা বলে স্টেজে যায়। আরিয়ান বাসায় একটু আগে এসেছে, এখন ফ্রেশ হচ্ছে। আরিফ আরিয়ানের রুমে গিয়ে বসে আছে। আরিয়ান ফ্রেশ হয়ে বের হয়। কি রে, কোন খবর নিয়ে আসলি? আরিয়ানের কথায় আরিফ বলে, পাঞ্জাবি আনছে তোর জন্য। না বলিস না আমার ভাই, সবাই ম্যাচ করে পাঞ্জাবি পরবো। আরিয়ান বলে, আচ্ছা রেখে যা। তাওহিদের এক ফুপু এসেছে। আরিফের নানুদের বাসা থেকে তার খালারা এসেছে। আরিয়ানের খালাতো বোন আর খালা এসেছে। তাওহিদের অনেক বন্ধুরাও এসেছে। আরিয়ান আরিফের সাথে ছাদে ওঠে। ছাদে স্টেজ করা হয়েছে। আফিয়া আর ইনায়া এক কোণে দাঁড়িয়েছিল। মারজান সবার সাথে কথা বলছিল। আরিয়ানকে দেখেই মারজান বলে, মাশাল্লাহ, কারো নজর না লাগুক।